আগে রাজ্যের একটি বনেদি স্কুলে মনসা পুজোর গান গাওয়াকে কেন্দ্র করে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। ছাত্ররা চুটুল গানের সুরে মা মনসার গান গেয়েছে বলে নিন্দার ঝড় উঠেছিল। সেই বিতর্ক অনেক প্রশ্নের জন্ম দেয়। অনেকেই তখন প্রশ্ন করেছিলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে মনসা পুজোর গান গাওয়া যায় কিনা? স্কুল পড়াশোনার জায়গা, সেখানে মনসা পাঠ হবে কেন? শিক্ষক শিক্ষিকাদের সামনে কি করে চুটুল গানের সুরে মনসা মঙ্গল গাইল ছাত্ররা, ইত্যাদি ইত্যাদি। রাজ্যের শিক্ষাঙ্গনে এ কোন সংস্কৃতির আমদানি করা হলো বলে প্রশ্ন তোলা হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই খুব জানতে ইচ্ছে করছিল, রাজ্যের বিভিন্ন স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে যখন ডিজে বাজিয়ে নিজের সংস্কৃতির আদ্য শ্রাদ্ধ করা হয়, তখন কেন সবাই এক সুরে প্রতিবাদ করতে পারি না আমরা? বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যখন কান ফাটা দম বন্ধ করা ডিজে বাজিয়ে রাস্তায় বা বিভিন্ন পাবলিক প্লেসে তাণ্ডব চালানো হয়, তখন কেন আমরা সবাই একসাথে প্রতিবাদে সোচ্চার হতে পারি না? মনসা মঙ্গল বা পদ্মপুরাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার অন্যতম প্রধান কাব্য, বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। কালের বিবর্তনে শহরের বুকে অনেকটা জনপ্রিয়তা হারালেও গ্রাম বাংলা বা গ্রাম ত্রিপুরায় আজও ভীষণভাবে জনপ্রিয় পদ্মপুরাণ। আজন্ম দুঃখ পাওয়া মনসা দেবী হিসেবে স্বীকৃতি পাওয়ার সংগ্রামের গল্প গ্রাম বাংলার মানুষ তাকে খুঁজে নিয়েছে নিজেদের মধ্যে। দেবী যেন তাদের একজন, তার লড়াই সংগ্রাম যেন নিজেদেরই অস্তিত্ব টিকিয়ে রাখার প্রচেষ্টা। তাই মনসাকে তারা একান্ত আপন করে নিয়েছে এবং তার পুজোকে মানুষ প্রাণের উৎসবে পরিণত করেছে। তাই বাংলা সংস্কৃতির এই অভিন্ন অঙ্গ যদি আজকের প্রজন্ম শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করে, তাহলে তাতে ক্ষতিটা কি? বাংলা সংস্কৃতির এই পর্বের সাথে যদি আমাদের আগামী প্রজন্ম একাত্ম হয়, তাতে সমস্যাটা কোথায়? এমন প্রশ্ন আমাদের বোধহয় নিজেদের করা উচিত। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে পদ্মপুরাণ ইতিকথা এবং নানান বৃত্তান্ত নিয়ে একটি বিশেষ আলোচনা, অবশ্যই এই মুহূর্তে একটি বিশেষ টকশোতে আপনারা রয়েছেন আমার সাথে। আর এই টকশোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল দাস এবং স্বপন কুমার দাস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। স্বপনবাবু, প্রথমে আপনার কাছে আসি। শোনা যায় চৈতন্য দেবের সময় থেকে বাংলার মাটিতে প্রতিমা গড়ে ঘটা করে মনসা পূজা প্রচলিত হয়েছিল। এখন প্রাচীনকালে মনসা পূজার প্রচলন কিভাবে শুরু হয়? মনসা পূজার কথা যদি আসে, সেখানে চৈতন্যদেবের সময়েই শুরু হয়েছিল, এ কথা বলা বোধহয় ঠিক হবে না। মাটি বলা হয় যে মূর্তি গড়ে করাটা। হ্যাঁ, মূর্তি গড়ে করা হয়েছে। তার আগে বিভিন্ন পরিকাঠামোতে ছিল, কখনো বা পটে, কখনো বা ঘটে। আচ্ছা, এই পুজো হয়েছে। আর মনসা মঙ্গল বা আমরা যেটাকে পদ্মপুরাণ বা পদ্মা পুরাণ হিসেবে আমরা জানি, সেটা গ্রাম বাংলার সংস্কৃতিতে ঢুকে গেছে আজ থেকে, মানে চৈতন্যদেবেরও আগে আরো 200 বছর বা 300 বছর আগেই ঢুকে গেছে। সেখানে এই সংস্কৃতি বাংলার অন্তজ শ্রেণী, বাংলার সব শ্রেণীর মধ্যেই ছিল, তবে অন্তজ শ্রেণী এটাকে বেশি আপন করে নিয়েছে। কারণ মনসা দেবী এমন একটা দেবী, তাকে ঠিক ঘরের মতো, ঘরের দেবীর মতো, মানে আমাদের চরিত্র যেমন যার মধ্যে হিংসা আছে, ক্রোধ আছে, এরকম চরিত্র হিসেবে মনসা দেবীকে কল্পনা করা হয়েছে। তো তিনি ক্রোধে তার নিজের ভক্তি উদ্ধার করার জন্য, নিজের দেবী হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চাঁদ সদাগরের সর্বনাশ করেছেন। পরপর 6টি বাণিজ্য তিনি ধ্বংস করেছেন, তার সন্তানদের ধ্বংস করেছেন। এই যে চরিত্রটা, মনসা চরিত্রটা, সেটা গ্রাম বাংলার যে নিজস্ব সংস্কৃতি তার সঙ্গে অনেকটা মিল রাখে, যার জন্য মানুষ এটাকে আপন করে নিয়েছে। কাজে এটা প্রচলিত ছিল তখন থেকেই। এভাবেই এই সংস্কৃতির এইখানে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে বাংলার সংস্কৃতিতে। একদম।
আপনি যেটা বলছিলেন যে নিজের প্রাপ্তির জন্য, মানে দেবী হিসেবে সেখানে স্বীকৃতি প্রাপ্তির জন্য উনি ক্ষোভে অনেক কিছু করেছিলেন। আমরা সেই গল্পটা যদি সময় পাই অবশ্যই শুনবো একটু করে। অনেকেই বলেন নিখিল বাবু যে প্রধানত সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে বা সর্পদংশনের প্রতিকার পেতে মনসা পুজো করা হয়। এখন সেটা কি সত্যি কিনা, মানে মনসা পুজো কি তাহলে এর জন্যই মানুষ করে, মানে ভয়ে কি মানুষ করে? মা মনসা কি দেবীর স্বীকৃতি পেয়েছিলেন? আসলে এই মনসা পূজার যে বিষয়টা শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ না। বাঙালিদের মানে আমরা বাংলা ভাষা বা বাঙালি হিসাবে আমাদের স্বীকৃতির অনেক আগে থেকেই মাতৃদেবীর পূজার প্রচলন হয়েছিল, এবং এই মাতৃদেবীর মধ্যে বিভিন্ন দিক দিয়ে দেখা যায় প্রকৃতির রোষ থেকে বাঁচার জন্য বা বিভিন্ন পশু বা সরীসৃপ জাতীয় প্রাণী যারা মানুষের প্রতিনিয়ত ক্ষতি করছে তাদের হাত থেকে বাঁচার জন্য মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রবৃত্তি আসে যে আমি কারো শরণাপন্ন হই। আচ্ছা, এই কারো শরণাপন্ন হওয়াতেই এই দেবদেবীর সৃষ্টি। আচ্ছা, এই দেবদেবী কিন্তু কোনো মানে যেমন মনে করেন বৈদিক দেবীও না, বা কোনো বিভিন্ন ধর্মের ভিত্তিতে সৃষ্ট কোনো দেবদেবীও না। আচ্ছা, এগুলি সম্পূর্ণভাবেই সাধারণ যারা মানুষ, যারা প্রতিনিয়ত প্রকৃতির দ্বারা হোক বা জন্তু জানোয়ার বা সরীসৃপের দ্বারাই হোক, যারা বিভিন্ন সময়ে বিপদগ্রস্ত হচ্ছে, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য একটা সহায় স্থল হিসাবে দেবদেবীর কল্পনা করে। যেমন এই সর্পদেবী হিসাবে এই মনসার যে মানে কল্পনাটা মনসা পূজার যে বিষয়টা, সর্পের ভয়ের থেকে কিন্তু বিষয়টা এসেছে একদম। হ্যাঁ, এবং যেহেতু গ্রাম বাংলা জলজ জায়গা, হ্যাঁ, সেখানে যারা চাষবাস করত, যারা নৌকা চালাতো, মাছ ধরতো, বনজ সম্পদ আরোহণ করত, এই ধরনের যারা শ্রমজীবী মানুষ, অন্তর্জ শ্রেণীর মানুষ যারা, তারাই মূলত সর্পদংশনের শিকার হতো। এবং এই শিকার হওয়ার কারণে তারা মনসা নামক এক দেবীকে কল্পনা করেছে, এবং এই দেবীর একটা সূত্র আছে। আদতে আমাদের বাঙালিদের আদি যে মানে প্রত্নতাত্ত্বিক ইতিহাস যদি আমি দেখি, আমরা আদি পুরুষ কারা দ্রাবিড়, মূলত দ্রাবিড় সংস্কৃতিটা এসেছে, এবং দ্রাবিড় সংস্কৃতি দেখা গেছে একটা সর্পদেবী ছিল, যেটা বাংলাতে আমাদের তো মানে ত্রয়োদশ শতাব্দীর শেষ দিক দিয়ে বা চতুর্দশ শতাব্দীর প্রথম দিক দিয়ে মনসা এই মঙ্গল কাব্যের সৃষ্টি। তারও আগে থেকে যেটা স্বপন বললেন যে মানে এই ধরনের দেবদেবীর পূজা ছিল, এবং দেখা গেছে দ্রাবিড় একটা দেবী এখনো পূজা হচ্ছে, এবং এটা আরো প্রাচীন। হ্যাঁ, এটা মনচাম্মা, এটার নাম হলো সর্পদেবীর নাম হলো মনচাম্মা। আচ্ছা, দক্ষিণ ভারতে পুজো হচ্ছে। হ্যাঁ, দক্ষিণ ভারতে যেটা পুজো হচ্ছে এটার নাম, এই দেবীর নাম হলো মনচাম্মা। এই মনচাম্মা এই দ্রাবিড় সংস্কৃতির যে অঙ্গ, এইটা বাংলা এসেছে। বাংলা এটা আস্তে আস্তে রূপ পেয়ে শেষে মনসার রূপ পেয়েছে। এর মধ্যে এসেছে পদ্মপুরাণ। পদ্মপুরাণ কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, পদ্মপুরাণ আর মনসা মঙ্গল কিন্তু এক না, আচ্ছা, আলাদা। এই পদ্মপুরাণে মানে শিবের কন্যা হিসেবে মানে পদ্মার একটা চরিত্র আছে, মানে পদ্মার কাহিনীটাই পদ্মা পুরাণ তো না না না, এটার সঙ্গে মনসা মঙ্গলের সঙ্গে এটা ফারাক আছে। এই কাহিনীটা সম্পূর্ণভাবে বাংলা নিজস্ব কাহিনী, পদ্মপুরাণ। পদ্মপুরাণ বলতে আমাদের পদ্মপুরাণ না, এই যে আমাদের মনসা মঙ্গল বলতে যেটা আছে, মনসা মঙ্গল এইটা হলো এই বা মনসার পাঁচালী যাই বলুন না কেন, এইটার সঙ্গে পদ্ম পুরাণ আছে। অষ্টাদশ পুরাণের একটা পুরাণ হলো পদ্মপুরাণ। আচ্ছা, অষ্টাদশ পুরাণের অষ্টাদশ পুরাণের যে এক পুরাণ, সেই পুরাণের কাহিনী হলো এই পদ্মা হলো মানে শিবের কন্যা, অথচ শিবের কন্যাকে কোনোভাবেই স্বীকৃতি দিচ্ছে না মানে শিব পার্বতী, শিব জায়া, আচ্ছা, ওনাকে
কন্যা হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, তার জন্ম বৃত্তান্তটাই একটা অন্য ধরনের। আমি এই প্রসঙ্গে আসছি না। এইটা এখন এই যে ব্যাপারটা পুরাণের কাহিনীগুলিকে লোকাচারের মধ্যে এনে মানুষের মধ্যে পূজার এদেরকে মানে পূজার ব্যাপারটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই মনসা মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্যগুলি সৃষ্টি হয়। বিভিন্ন মঙ্গল কাব্য আছে, আমরা জানি ধর্মমঙ্গল আছে, চণ্ডী মঙ্গল আছে। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আস্তে আস্তে ওই যে পূজাটা গ্রামের যে নিজস্ব সংস্কৃতির যে পূজাটা, এটার সঙ্গে পদ্মপুরাণটা যুক্ত হয়ে গেছে। পদ্মপুরাণের যে দেবী যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে কিন্তু এই মনসা পূজাটা ছড়িয়ে গেছে। মানে একটা হলো ব্রাহ্মণ্য সংস্কৃতি আর একটা লোক সংস্কৃতি, দুইটা এক হয়ে গিয়ে মনসা পূজার এই প্রচলন ঘটেছে। এই হলো মূল ব্যাপার। তাহলে মনসা পূজার এখানে প্রচলনটা যে এইভাবে এসে, তাহলে এখানে জানতে ইচ্ছা করে আমাদের, তাহলে এই যে আপনি বললেন পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল দুটো আলাদা জিনিস, তাহলে একই রকম নয় না? এই পুরাণটা হলো সম্পূর্ণ আলাদা। আচ্ছা, পুরাণের কাহিনীটা সম্পূর্ণ আলাদা। পুরাণের কাহিনীর মধ্যে সৃষ্টি তত্ত্ব আছে, বংশ তত্ত্ব আছে, বিভিন্ন ধরনের বিষয় আছে, বংশ ব্যাপার আছে, কাহিনী আছে, কত উপকাহিনী আছে একটার মধ্যে, এগুলি আলাদা। আর এই মনসা মঙ্গল বলতে যেটা বুঝি, মনসা পূজাটারে আমরা এখানে একটা দেবীকে, সাধারণ দেবী, যে দেবীটা হলো সম্পূর্ণভাবে অন্তজ শ্রেণীর দেবী, এইটাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যে কাহিনী, সেই কাহিনী হলো মনসা। তার এই যে লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দরের যে কথাটা, বা এই যে বেহুলা লক্ষিন্দরের যে গল্প আমরা শুনেছি বা পড়েছি, এটা কি মনসা মঙ্গলে রয়েছে না পদ্মপুরাণে রয়েছে? আমরা পদ্মপুরাণ বলতে কিন্তু আমরা মনসা মঙ্গলটাই পদ্মপুরাণ বলি বাঙালিরা। আমরা বাংলার যারা মানুষ, তারা বাঙালিরা সবাই তাই বুঝি। আচ্ছা, কিন্তু অষ্টাদশ পুরাণের যে পদ্মপুরাণ, সেটা কিন্তু আলাদা আলাদা, এটা সংস্কৃতে রচিত, আর এটা হলো পুরোপুরি বাংলাতে রচিত। এখন এই যে মনসা পূজা হয়, এখন মনসার চালি, মনসার ঘট, বিভিন্ন রকমের যে বিভিন্ন রকমের হয় এগুলো। এখন মনসার প্রতিমা তৈরির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক মূর্তিতে দেবীর মাথায় ফনা তোলা সাপ থাকে, আবার অনেক জায়গায় সেটা দেখাও যায় না। তো এখন বিভিন্ন অঞ্চলে কি পূজার ধরন কি বিভিন্ন রকম, মানে মনসা পূজার ধরন? আপনি দ্রাবিড় কথা বলছিলেন, আমি বাংলারই বিভিন্ন জায়গার কথা বলছি। আদতে এই যে মূর্তি পূজার যে ধারণাটা, এটা কিন্তু খুব বেশি দিন আগে না। আচ্ছা, বেশি দিন আগে না। মূর্তি পূজাটা তো আদতে আমাদের যে ধর্মীয় সংস্কৃতি, এই সংস্কৃতিতে কিন্তু আমি বলছি যে আমরা বৈদিক সংস্কৃতির কথা, বৈদিক সংস্কৃতিতে তো মানে পূজার কোনো এই ধরনের মূর্তি পূজার কোনো বিষয় নাই। আচ্ছা, কোথাও নাই। আমার বেদ পুরাণ যাই বলি না কেন, কোথাও মূর্তির কোনো ব্যাপার নেই। মূর্তির ব্যাপারটা এসছে একটা হইলো বৌদ্ধ সংস্কৃতি, আর একটা হইলো দক্ষিণ ভারতের সংস্কৃতি। আচ্ছা, দ্রাবিড় সংস্কৃতি, এগুলিতে কিন্তু মূর্তি পূজা প্রচলন আছে। হ্যাঁ, আর আমাদের এখানে যেটা এসেছে, এইগুলি তো এই যে এটি কল্পনা হয়েছে, বিভিন্নভাবে কল্পনা করে দেব দেবীর রূপ কল্পনা করে করা হয়েছে। যেমন রামায়ণ মহাভারতের ইলাস্ট্রেশনটা কে করেছে? মানে এই যে আমরা রামায়ণ মহাভারতের রূপগুলি দেখি কার? রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা এটি এঁকেছেন বলেই তো আমরা এই চেহারাগুলি পাচ্ছি। চেহারা মানে এমন হয়ে গেছে, আমরা কিন্তু রামচরিত্র রামের চেহারাটা একবার আমাদের মানে একবার মাথায় ঢুকে গেছে। আমরা কল্পনা করে নিতে পারছি মুখের চেহারা, তো মুখের চেহারা কিরকম। ঠিক এরকম ওই পুরাণগুলি তো এই দেবদেবীর মূর্তিগুলি এরকম ভাবে আঁকা হয়েছে। আচ্ছা, এই আঁকা ছবিগুলি পরবর্তী সময়ে মূর্তি রূপে বিভিন্ন জায়গায় প্রচলিত হচ্ছে। গ্রামে গঞ্জে কিন্তু মূর্তি প্রচলন ছিল না। পট, এটা আমরা বলতাম করন্ডি, এটা করন্ডি বলতাম, করন্ডি গ্রাম দেশে। হ্যাঁ, ছোটবেলায় দেখছি। জিনিসটা কি করন্ডি? করন্ডি জিনিসটা হলো একটা বাঁশের মানে বাঁশ বলছি মানে কলা গাছ কেটে, কলা গাছটার টুকরা করে এরকম ভাবে কয়েকটা টুকরা দিয়ে এরকম ভাবে এরকম ভেলার মতো বানানো হয়। আচ্ছা, এই ভেলাটা আবার খুলের যে সামনের অংশ, সাদা অংশটা, এটা দিয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে এমন ভাবে সুন্দর একটা ঘরের মতো করা হয়, উপরে চাল দেওয়া হয়। এটা কি সেই সামনে লক্ষিন্দরকে ভাসি দেওয়া হয়েছিল তার রেপ্লিকা? ভেলার একটা রেপ্লিকা। এবং এটার সামনে একটা মনসার পট দেওয়া হয়। এই পটটা কাগজ দিয়ে করা হয়, এরকম ভাবে কাগজ দিয়ে করা হয়, এটার মধ্যে আঁকা হয়। ছোটবেলা আমিও আঁকতাম। হ্যাঁ, আমি বেশ মানে ৫-৬টা প্রতি বছরই আমার আঁকার সৌভাগ্য হতো।
বিভিন্ন রং এখন এগুলো প্রিন্টেড বেরিয়ে গেছে, আছে প্রিন্টেড আছে এখনো কিছু দেখেন বাজারে যান মানে আমাদের মহারাজগঞ্জ বাজার বলুন বটতলা বাজার বলুন এগুলিতে পাওয়া যায়, এই পট পাওয়া যায় এবং বাড়ি ঘরে করুণী। এবং সবচেয়ে বড় কথা হলো আপনি মানে আগরতলা শহরও এই করুণী তৈরি করা পাওয়া যায়। ওকে, আমরা একটু দেখে নেব। আপনি যেহেতু বাজারের কথা বলেছেন, আমাদের বাজারের ব্যবসায়ীরা কি বলছেন, কি কি জিনিস প্রয়োজন হয়, এবং আমাদের আজকের চিত্র সাংবাদিকরা যখন ঘুরে দেখেছেন বাজারে মনসা পূজার কি কি জিনিস মনসা পূজার সেখানে প্রয়োজন হয় পুজোতে এই মুহূর্তে শহরের বাজারে, চলুন একটু দেখে নিই আমরা আগে। মোটামুটি এখানে মা মনসা করে তারপর ডাম্বুরা, এখানে একটা তাল, এখানে শাখা পাতা, এরকম পাতা, এরকম পাতা, এই যে এগুলি প্রত্যেক বছর আমরা বিক্রি করি। এটা মার গলায় দেওয়া হয়, মালা করে দেয়, এটা লোটাস, এটা মার হাতে দেওয়া হয়, পদ্ম পাতা নিচে দেওয়া হয়, এটার মধ্যে সামগ্রী দেওয়া হয়। এখানে আরেকটা সাবলা আছে, এটা দেওয়া হয় মাছ তরণ, আর এটা দেওয়া হয় আলন্তি বলে কলা গাছের মধ্যে এটা দেওয়া আলন্তি বলে। ওকে, এখানে দেখছিলাম পদ্ম পাতা, পদ্ম ফুল, শাপলা ফুল, এবং তার সঙ্গে এই যে ছবিটা যেটাকে আপনি করন্ডি বললেন, তাই করন্ডি, মানে এটা এখন প্রিন্টেড বেরিয়ে গেছে, এখন এই হচ্ছে প্রিন্টেড, এখন মূর্তি এসে গেছে। হ্যাঁ, এখন মূর্তি এসে গেছে, মূর্তির পাশে থাকে এটা, মূর্তির পাশে এই সংস্কৃতিটা কিন্তু এখনো আছে। আচ্ছা, মূর্তির পাশে এটা থাকে, করন্ডি থাকে, মানে করন্ডির মধ্যে ভেলা, সঙ্গে হলো পটটা, আচ্ছা এটার মধ্যে গেঁথে দেওয়া হয় এই পটটা। ওকে, তারপর এটা তাৎপর্যটা হচ্ছে সেই জায়গাটাতে, মানে সেই বেহুলা লক্ষিন্দরকে যেটাতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, মানে লক্ষিন্দরের দেহ যখন সে মানে সর্পদংশন করে সে মৃত হয়েছিল তখন। ওকে, পদ্মপুরাণ তো অনেক দিন ধরেই পড়া হয়। এই যে আমরা দেখি এই যে শ্রাবণ মাস যখনই আসে, নাকি তারও আগের থেকে হয়তো অনেক জায়গাতে আমরা শুনি মানে এই যে বাজে পদ্মপুরাণ পড়া হচ্ছে, তারপর পুজো হয়, যেমন আগামীকাল, এবছরের পুজো আগামীকাল, এবং পুজোর পড়ানোর সময় দেখা যায় আবার সেই পুঁথি পড়া হয় বা বই পড়া হয়। এই কাহিনীটা কি, মানে আগে থেকে কবে থেকে পড়া শুরু হয়, তখন কি পড়া হয়, আর পুজোর দিন হয়, পুজোর পরে আবার কি পড়া হয়, মানে মোট কতদিন থাকে এই মনসা পুজোর? এই মনসা পূজার আমাদের এখানে যেটা প্রচলিত আছে সেটা আষাঢ় মাসের সংক্রান্তি থেকে শুরু হয়। আচ্ছা, শ্রাবণ মাস পুরোটা এই মনসার পুঁথি পড়া হয়। পুঁথিটা 296 পৃষ্ঠা সম্ভবত, সেটা পড়ে শেষ করা হয়। আজকের দিনে শেষ হবে, আজকে মনসা পূজার আগের দিন বা মনসা পূজার দিন সকালবেলা এটাকে শেষ করতে হয় আর কি, যারা পড়েন তারা। আচ্ছা, মানে এটা কি বাড়ির যিনি গৃহকর্ত্রী উনি পড়েন নাকি? না, এমন কোনো কথা নেই। এটা কি লোক সমাগম করে পড়ছে? লোক সমাগম করছে, পাঠিকা বা পাঠক হিসাবে একটা অনেক সময় দল হিসাবে থাকে, অনেক সময় বা নির্দিষ্ট একজন থাকেন, উনি এইটা পড়েন। কখনো কখনো তার অসুবিধাও তো থাকতে পারে, তার জন্য উনি আরেকজনকে সেটার দায়িত্ব দেন আর কি। আচ্ছা, তো নর্মালি একজনই পড়েন সারাটা বই, যদি কোনো তার অসুবিধা না থাকে। আর আপনি যেটা বললেন যে কখন হয়, এটা বাংলার শুধু আমার এলাকায়, যেটা আমি বললাম যে আমাদের এখানে আমরা দেখছি যে এটা শ্রাবণ মাসটাকে পুরোপুরি কেন্দ্র করে হয়, কিন্তু কোনো জায়গায় জ্যৈষ্ঠ মাসেও হয়। জ্যৈষ্ঠ মাসের একটা তিথিতে শুরু হয়, সেটা বোধহয় সঠিক তিথিটা আমার মনে পড়ছে না। অনেকদিন সময় ধরে, তাহলে হ্যাঁ, অনেকদিন সময় ধরে না, দেখেন ওইটা জ্যৈষ্ঠ মাসে যেটা শুরু হয় তারা ওইটা ওই তাদের অনুযায়ী তারা শেষ করে নেয়, সময় অনুযায়ী শেষ করে নেয়। যেমন কুচবিহার অঞ্চলে আপনি দেখবেন, কুচবিহারে তারা সারা বছরই মনসা পূজা হয়। আচ্ছা, কুচবিহার বা রাজবংশী সম্প্রদায় যারা আছে, আমি গত বছরের মানে 2 বছর আগে আমি উত্তরবঙ্গ একটু ঘোরার সুযোগ হয়েছিল, ওখানে আমি দেখেছি তারা মনসার থান করে রাজবংশীরা সারা বছরই তাদের বাড়িতে, প্রত্যেক বাড়িতে মনসার থান একটা তাদের কমন এটা থাকে আর কি। আচ্ছা, এটা বিশেষ পূজা করে, তাদের পূজার পদ্ধতিও আলাদা। কোনো জায়গায় হাঁস বলি দেওয়া হয়,
আচ্ছা কোনো কোনো জায়গায় অন্যান্য বলি প্রথাও আছে। আচ্ছা, আবার উত্তরবঙ্গের কথা বলছেন? উত্তরবঙ্গে, আসামে কিছু অনেক অঞ্চলে আছে। আমাদের বিশেষ করে উত্তরবঙ্গ যেটা বললাম সূচনা, সিলেট অঞ্চলে যেখানে যেখানে সাপের উপদ্রব বেশি, তারা কিন্তু ঘরে ঘরে, শ্রীহট্ট অঞ্চলে সিলেটি মানুষের মধ্যে কিন্তু মনসা পূজার সাংঘাতিক প্রচলন। আচ্ছা, আমাদের এখানে মনসা পূজা আমরা সবাই সব ঘরে নাও করতে পারি। একটা দল থাকে গ্রামে ঘুরে 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 বিভিন্ন বাড়িতে মনসার পুঁথি পাঠ করা হয়, গান বাজনা করা হয়, বিভিন্ন রকমের গান। আচ্ছা, তার মানে যারা পুঁথি পাঠ করছে, মানে এই যে পুজোর আগে যে পুঁথিগুলো পাঠ করে, আমরা শুনি বিভিন্ন জায়গাতে মাইক যোগে শোনা যায় যে বিভিন্ন বাড়িতে পুঁথি পাঠ হচ্ছে, তার মানে সেই সব বাড়িতে যে পুজো করতে হবে এমন কোনো কথা নেই? না, এমন কোনো নিয়ম না 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 না। আচ্ছা, পুঁথি একদিনে যে পাঠ করছে, এই এক সন্ধ্যায় পাঠ করে কি পুরোটা পুঁথি শেষ করে ওই বাড়িতে? না 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 না, একটা ওই যে যেই অংশটা আগের দিন আরেক বাড়িতে শেষ হয়েছিল, তারপরের অংশটা এই বাড়িতে হবে, এরপরের অংশটা তারপরে অন্য বাড়িতে হবে। আচ্ছা, সেই দলের একজন হোক বা উনি যদি কাউকে নির্বাচিত করেন, তাহলে 2 জন 3 জন 4 জন মিলে এই পুঁথিটা শেষ করবেন এবং পড়ার জন্য বিভিন্ন বাড়ি বেছে নেওয়া হচ্ছে, এবং আমন্ত্রণ করে নিচ্ছে ওরা যে আমার বাড়িতে আজকে করবেন। ওইজন আরেকজন বলছে যে আগামী বৃহস্পতিবার আমার বাড়িতে হবে। আচ্ছা, এরকম ভাবে বেছে মানে ওরা আপ্যায়ন করে নিচ্ছেন যে আমার সেখানে একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেখানে একটা পুজো আর্চা হচ্ছে। তাহলে সেখানে কিছু মনসার সেখানে এই পুঁথি পাঠের মনসার কোনো আলাদা মনসার মানে পুরো পুজোটা হচ্ছে না সেখানে। সেখানে ওই দিন যে পাঠ হবে তার জন্য মনসাকে যেভাবে সাধারণ প্রত্যেক দিন আমরা যেভাবে নিত্য পূজা যেভাবে করি সেভাবে করা হয় আর কি। আর ফাইনাল যেদিন শেষ করা হবে আগামী দিন, মানে মনসা পূজা যে শ্রাবণ মাসের সংক্রান্তিতে পুরো পূজাটা একটা বাড়িতে হয়, সেটা আগেই নির্ধারিত থাকে কার বাড়িতে কোন বাড়িতে হবে। ওকে, তাহলে পুজোর পর এই যে মনসা পূজা হয়ে যাওয়ার পর যে নিখিল বাবু এই যে আবার দেখা যায় যে পুঁথি পড়া হয়, সেটা কিসের পুঁথি হয় তাহলে? এটা হলো গিয়ে এটা অনেকটা বলা চলে এটা সংস্কারের মতো। এটা সংস্কার। এই মনসার পুঁথিটারে 30টা ভাগে ভাগ করা থাকে। আচ্ছা, একটাকে বলে এক একটা পালা। 30 দিন 30টা প্রতিদিন কিন্তু মানে পড়া হচ্ছে, কিন্তু 30 দিন পর্যন্ত এটা পড়া হয়। হ্যাঁ, এবং শেষ দিন যেটা হলো মনসার পূজার দিন, সেই দিন হলো চাঁদ সদাগর পূজাটা করে। মনসা পূজার দিন চাঁদ সদাগর যে মনসা পূজাটা করে, হ্যাঁ, তার বর্ণনা থাকে শেষ দিন। আচ্ছা, হ্যাঁ, তারপরের দিন যেটা পরে এটার একটা অংশ। আচ্ছা, এটা হলো লক্ষিন্দরকে জীবিত করার যে অংশটা। আচ্ছা, মনসা লক্ষিন্দরকে জীবিত করে দেয়, তার অংশটা হলো শেষ। এটা হলো পূজার পরবর্তী। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু এটার পালাগুলির এরকম ভাবে পালা হিসেবে আছে। তার মানে আজকের দিনে, তাহলে আজকের দিনে কি চাঁদ সদাগর, আগামীকালকে পুজো, আজকের দিনে কি তাহলে চাঁদ সদাগর মনসা পুজো করছে? হলো পূজার মানে সনকার ইয়াগুলি থাকবে, মূলত হলো সনকার বক্তব্য থাকবে। তাহলে কালকে চাঁদ সদাগর পুজো করবে। আজকে চাঁদ সদাগরকে রাজি করানোর যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি হলো আজকে করবে। কালকে মনসা পুজোর দিন মানে হচ্ছে হলো কালকের পালাটা হলো চাঁদ সদাগর পুজো করছে পালা। এইটার শেষ অংশটা হবে। তারপর হচ্ছে মনসা খুশি হয়ে প্রসন্ন হয়ে যে কাজগুলো করেন, সে বাণিজ্য ফিরিয়ে দেন, পুত্রদের জীবন ফিরিয়ে দেন, সেগুলো তাহলে পরের পুঁথিতে যাবে। তারপর করণ্ডী বিসর্জন হবে। আচ্ছা, মানে এটার আর প্রয়োজন নেই, শেষ হয়ে গেল আর কি। আচ্ছা, এই বছরের জন্য তাহলে আর প্রয়োজন। আচ্ছা, এখানে কোনো এই যে বিশ্বাস, মানুষের বিশ্বাস, তাহলে এখানে যে বলতে হচ্ছে যে আমি প্রথমে জানতে চাইছিলাম যে দেবী মনসাকে কি তাহলে ভয়ে মানুষ পুজো করে? এখন এই যে সর্পদংশনের ভয়ে বলা হয় যে সর্পদংশনের ভয়ে বা সাপের কামড়ের হাত থেকে বাঁচতেই পুজোটা করা হয়, তাহলে এখন এই পুজোর সঙ্গে এই সর্পদংশনের কি সম্পর্ক? এখন আর কিছু নেই, একটা সময় ছিল। এখানে একটা কথা বলতে হয়, আমাকে একটু বলতে হয়। আপনার শুধু মনসা পূজা বলে কথা নয়, সমস্ত পূজার মূলেই আছে একটা ভয়। আচ্ছা, সমস্ত পূজার মূলে ভয় বলতে তার
কি হবে আশঙ্কার থেকে রক্ষা করো, রক্ষা করো। আর নয়তো আর যেটা থাকে সেটা হলো প্রাপ্তির কোনো ব্যাপার, যে তার আমি সন্তান চাই, কারোর এটা চাই, কারোর স্বর্গ চাই, মানে এইসব ভয়ের একটা উপাদান থাকেই যে কোনো উপজাতি, ভয়ের উপাদান, এবং সৃষ্টি হয় ভয় থেকেই, সৃষ্টি হয়েছে আদিতে। একদম। আমাদের মনসামঙ্গল বা এই যে পদ্মপুরাণ বাংলা সংস্কৃতিতে কিভাবে এবং কেন গুরুত্বপূর্ণ? বাংলাতে আদতে এটা দেখতে হবে, মানে বাংলা ভাষার উপর একটা, মানে মনসামঙ্গলটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একটা সম্পদ, এটা তো অস্বীকার করতে পারি একদম। আমরা চর্যাপদকে যদি প্রথম স্থান দিই বাংলা ভাষায় প্রথম সাহিত্য হিসেবে, এটা 8ম শতাব্দী থেকে শুরু হয়েছে, 11শ শতাব্দী পর্যন্ত আমরা চর্যাপদের কাল আমরা বলি। এই সময়ে চর্যাপদগুলি সৃষ্টি হয়েছিল, রচিত হয়েছিল। কিন্তু এরপরে কিন্তু আমরা বাংলা সাহিত্য বলতে তো আমরা বুঝতাম না কিছু, বিভিন্ন আমাদের বাংলাতে যে রচনাগুলি আমরা দেখতাম এটা মূলত হলো সংস্কৃত ভাষায়, আচ্ছা, হ্যাঁ, বা পালি ভাষায়, বৌদ্ধরা পালি ভাষায় আর এমনিতে সংস্কৃত ভাষায়। কিন্তু এরপরে দেখা গেল এই যে আমি আলোচনাতে বলছিলাম যে আমরা পৌরাণিক কাহিনীগুলি যখন আমাদের সামনে আসলো, পৌরাণিক কাহিনীর সঙ্গে বাঙালিদের যে মানে নিচের যে স্তরটা, এটা পরিচিত না। আচ্ছা, এটা পরিচিত না, এটা সম্পূর্ণ আলাদা। কারণ মানে একটা আর্যাবর্তের সংস্কৃতি আর বাংলা সংস্কৃতি এক না, সম্পূর্ণ আলাদা সংস্কৃতি। এটা হলো একবার লোকায়ত সংস্কৃতি। এটার মধ্যে বৌদ্ধের প্রভাব আছে, বিভিন্ন মানে অন্যান্য যে ছোট আর বিভিন্ন যেমন কতগুলি ধর্ম আছে আমরা অনেকে জানি না, অযাজক আমরা জানি না, জৈনদের প্রভাব আছে, হ্যাঁ, এই যে প্রভাবগুলি, এবং নাথদের একটা ভালো প্রভাব এখানে রয়ে গেছে। তাহলে এবং সন্ন্যাসী, এটা আলাদা সম্প্রদায় ছিল, সন্ন্যাসী সম্প্রদায় আমরা অনেকে হয়তো এখন জানি না, সন্ন্যাসী সম্প্রদায় ছিল, নাথ সম্প্রদায় তো এখনো আছে। হ্যাঁ, এই যে এদের যে প্রভাবটা, এর প্রভাবের মধ্যে পৌরাণিক সংস্কৃতিটারে এখানে যুক্ত হচ্ছে না। এর জন্য কিন্তু আস্তে আস্তে কাহিনী উপকাহিনীগুলি আসছে, এবং এই কাহিনীগুলি জনপ্রিয় হয়ে করা হচ্ছে বিভিন্নভাবে। কাহিনীগুলিকে সাধারণের মধ্যে জনপ্রিয় করে দেওয়া হচ্ছে, এবং জনপ্রিয় করতে গিয়েই এই আস্তে 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 পূজাগুলি প্রচলন এসে গেছে। মানে যেটা ছিল লোকায়ত সংস্কৃতি, এটার গ্রহণ করে নিচ্ছে হিন্দু, বা তখন তো হিন্দু কথাটা ছিল না, ব্রাহ্মণ্য সংস্কৃতি, এটা তাদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছে, তাদেরকে আপন করে নিচ্ছে, নিয়ে এটার সঙ্গে মিলিয়ে নিয়ে কিন্তু এই পূজাগুলি হচ্ছে না। এলে মনসা পূজাতে তো ব্রাহ্মণের প্রয়োজন থাকার কথা না, ব্রাহ্মণের প্রয়োজন থাকার কথা না, তো কিন্তু এটা হচ্ছে। তাহলে এই দুটাকে একটা একই সূত্রে গাঁথা হলো, এই গাঁথার হওয়াতে এইটা সামাজিক মর্যাদা একটা পেল, হ্যাঁ, এবং ধর্মীয় একটা স্বীকৃতি পেল। ঠিক। আর এখন আপনারা যে এই যে বলছিলেন যে মনসা পূজা অন্তজ শ্রেণীর একদম অন্তরের পূজা, এটা তাহলে উচ্চবর্ণ যারা ছিল বা প্রাচীনকালে উচ্চবর্ণ কি তারা স্বীকৃতি দিয়েছে মনসা পূজাকে, বা তারা কি গ্রহণ করেছিল? না, বিষয়টা ঠিক তা না। আচ্ছা, হ্যাঁ, আদতে এখানে দেখবেন দুই ধরনের চরিত্র আছে। হ্যাঁ, একজন হলো, একটা গ্রুপ হলো মাঝি মাল্লা একদম, আর একটা হলো সদাগর মানে বণিক। হ্যাঁ, আমরা ইতিহাস যদি পড়ি দেখা যাবে বণিকরা হয়তো মানে তার বর্ণ প্রথায় একটু উপরে উঠেছে, কিন্তু একটা সময় বণিকদেরকে কিন্তু মানে সমাজচ্যুত হিসেবে তাদেরকে ব্রাত্য করে দেওয়া হয়েছিল। আচ্ছা, একটা সময়। এবং এই ব্রাত্যরা কোথায় যাবে? যেটা মানে মধ্য ভারতের আর্যাবর্তের যে বণিক শ্রেণী, তারা বাধ্য হয়েছিল ওই অঞ্চল ছেড়ে পূর্ব বাংলার মতো একটা পাণ্ডব বর্জিত জায়গা যাকে বলা হয়, যেখানে সভ্যতার আলো পৌঁছেনি, এটাই তো মূল কথা, এই জায়গায় এসে উপস্থিত হতে, এখানে এসে বসবাস করতে, যেখানে অন্তজ শ্রেণীর বাস, প্রাপ্ত মানুষের বাস, এইখানে এসে বণিকরা বসবাস শুরু করল। এই বণিক এবং যে প্রাপ্ত শ্রেণীর মধ্যে একটা স্বাভাবিকভাবে সখ্যতা আসলো, এবং স্বাভাবিকভাবে যেহেতু শিক্ষায় দীক্ষায় এবং ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠায় বণিকরা অনেক এগিয়ে আছে, ফলে তারই প্রাধান্যটা নিল। এইখানে এই বণিকদের প্রতিনিধি হলো চাঁদ সদাগর।
আচ্ছা। আর যারা পূজাটাকে চাঁদ সওদাগরকে যারা মূলত পিছন থেকে এসে মানে অনেকটা বলা চলে যাকে বাধ্য করলো পূজা করার ক্ষেত্রে, সেটা কিন্তু অন্তজ শ্রেণী যারা মাঝি মোল্লা, যারা চাঁদ সওদাগরের যে নৌকা তাদের চালাতো এবং তাদের শ্রমিকরা, চাঁদ সওদাগরের শ্রমিকরা সবাই। ঠিক। এখন সনাতন ধর্মে মনসা মঙ্গলের ধর্মীয় গুরুত্ব তো অবশ্যই রয়েছে। শোভনবাবু, আমাদের এই বর্তমান সমাজে সামাজিক গুরুত্ব কি আছে এই মনসা পূজা বা মনসা মঙ্গলের? বর্তমান সমাজে সামাজিক গুরুত্ব, আমি যদি ওই যেই কারণে মনসা পূজার উৎপত্তি বা বিস্তার বা প্রভাব, যেটাকে বলা হচ্ছে সর্পের ভয় বা অন্যান্য কিছু প্রাপ্তির ব্যাপার, সেই প্রেক্ষাপটে বিচার করলে নেই। কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের নিজেদেরকে জানতে হলে, বাঙালি হিসাবে আমাদের যে ঐতিহ্য আছে, আমরা যদি নিজেদেরকে নিজেরাই না জানি তাহলে আমাদের এই জীবনের মূল্য কি? আর নিজেদেরকে জানতে হলে সংস্কৃতিকে জানতে হবে, ঐতিহ্যকে জানতে হবে। একদম। তো সেই ঐতিহ্যের মধ্যেই নিগুড়ভাবে জড়িত রয়েছে মনসা পূজা বা মনসা মঙ্গলের প্রভাব। মনসা পূজা না শুধু, এই ধরনের অন্যান্য সমস্তগুলি আপনি শুরুতে ওই স্কুলের মনসা কথা বলতে গিয়ে বলেছেন কেন আমরা এটার বিরোধিতা করি। আমিও বলবো যে বাংলার এই ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি যদি শিক্ষা প্রতিষ্ঠান হোক বা সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে সেটাকে বিস্তার করে দেওয়া হয়, তাইলে আমরা আমাদের নিজেদেরকে জানতে সুবিধা হবে। ঠিক, আমাদের শেকড়টা কোথায় সেটা আমাদের শেকড়টাকে জানতে সুবিধা হবে। সেই কারণে এটার গুরুত্ব রয়েছে, আমি সেইভাবে বলবো আপনার ব্যাপারটা। কিন্তু একটা এই জায়গাতে আমার একটু মানে বক্তব্য আছে। আমরা কোন সংস্কৃতিটাকে জানবো? যেটা শিকড়টাকে জানবো। একদম, শিকড়টাকে জানবো। শিকড়টাকে জানার জন্য আমার দরকার শিকড়ের কাছে পৌঁছানো। এখন এটা নির্ভর করবে, যেমন স্কুলে যদি হয়, স্কুলের যারা কর্তৃপক্ষ, হ্যাঁ, তাদেরও এখানে এই ব্যাপারটার মাথায় রাখতে হবে। আমরা লোকসংস্কৃতির মাধ্যমে আমার শিকড়টাকে খোঁজার চেষ্টা করব। আমি অন্য একটা নতুন কিছু একটা এনে মানে বনসাই এনে বসিয়ে দেব না। একদম, আমি বনসাই এনে বসিয়ে দেব না। একদম, আমি বনসাই সংস্কৃতির পক্ষে নই। আমরা বনসাই থেকে কিছু পাওয়া যায় না, আমরা শেকড় সংস্কৃতির পক্ষে। আমরা বট গাছটা চাই, সেইটাই কথা। বনসাই চাই না, আমি বট গাছটা চাই। ঐতিহ্যকে টানতে গিয়ে আমি ওই বিকৃত একটা সংস্কৃতিকে ঢুকিয়ে দিলে সেটা তো আর ঐতিহ্যকে জানাবে না। ঠিক, তাই এখন সেটাই বলা হয় যে ছাত্ররা তো কোমলমতি, ছাত্রছাত্রীরা কোমলমতি, তাদেরকে যা শেখানো হবে, আগামী প্রজন্মকে, নবীন প্রজন্মকে যা শেখানো হবে তারা তাই শিখবে। এখন তাদেরকে আমরা আমাদের নিজ সংস্কৃতির প্রসারের জন্য কতটুকু সমৃদ্ধ করছি সেটাই কিন্তু প্রশ্ন, দায়িত্ব কিন্তু আমাদেরও। একটা শেষ প্রশ্ন নিখিলবাবু, যে আমরা তো আগে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় মনসা মঙ্গল প্রতিযোগিতা দেখতাম, আজ থেকে কয়েক দশক আগেও ভীষণভাবে দেখা যেত। এটা কি দিন দিন একটু ভাটা পড়েছে বলে মনে করেন, নাকি শুধু এটা গ্রামে গঞ্জে এখন হচ্ছে, শহরে একটু কমে যাচ্ছে? না, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আদতে এগুলিকে মানে যারা এগুলিকে অর্গানাইজ করে, আমার তো মানে ভালোবাসতে হবে। তো মূল কথা রইলে আমাকে এই লোক সংস্কৃতিটাকে ভালোবাসার প্রশ্ন আছে। আমি যদি লোক সংস্কৃতিটাকে ভালোবাসতে পারি, হ্যাঁ, এবং আমি যদি চাই যে আমার লোক সংস্কৃতিটাকে আমি মানে উজ্জীবিত করব, এটাকে আবার তুলে ধরব, তাইলে মানে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আসবে যে না, এটার জন্য কিছু একটা করি। আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আমিও প্রায় 20 বছরের মতো এই ধরনের কর্মসূচিকে মানে এই প্রতিযোগিতাকে আমরা মানে সংগঠিত করছিলাম আগে। কিন্তু একটা সময় দেখলাম আমার সত্যি মানে এটা খেদের সঙ্গে, এই যে স্কুলের সঙ্গে তুলনাটা করলেন, স্কুলের বিষয়টা নিয়ে আসলেন, প্রথম দিক দিয়ে কিন্তু আমরা দেখতাম যে আমরা সবাইকে জানিয়ে দিতাম যে লোক সংস্কৃতিতে এই যে তোমরা মানে মনসা মঙ্গলের যে বিভিন্ন ইয়াগুলি আছে, প্রয়ার আছে, ত্রিপদী আছে, হ্যাঁ, বা এই যে নানান ধরনের লাচারি বলা হয়, লাচারি, দোহারি, এই যে বিভিন্ন মানে তাদের সুরের
বিভিন্ন অঙ্গ আছে। হ্যাঁ, বই পড়াটার তো একটা আলাদা আলাদা ভাগ আছে তো। ঠিক, হ্যাঁ, একটা এইগুলি ধরন আছে। এই ধরনটা কিন্তু একটা এটা শত শত বছর ধরে এটা কিন্তু চলছে। হ্যাঁ, কিন্তু এইটার মধ্যে যে সুরটা ছিল, এই সুর বা তার গানের যে মানে ভাবটা পুরাটা লোকাঙ্গিকে ছিল, কিন্তু আস্তে আস্তে যে লোকাঙ্গিকটা সরে যাচ্ছে। যেমন কীর্তন যে হয়, কীর্তনের মধ্যে যেমন চটুল গানের সুর চলে আসে, আবার এগুলি তো সুরে চলে আসে। আমরা যতই বাধা দিতাম যে না এটা এটা আপনারা করবেন না, কিন্তু দেখা যেত আমরা কিন্তু পুরস্কৃত করতাম না তাদেরকে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু দেখা যেত এগুলি আসছে। হ্যাঁ, এরপরে দেখা যায় যে আমাদের এই করা মানে করা মনোভাবের কারণে আস্তে আস্তে সংখ্যাটা কমতে থাকে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা অনেকেই মানে আমরা যারা অর্গানাইজ করতাম আমাদের কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে যে এটা পারা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু চলছে। মনসামঙ্গলের লোক আঙ্গিকের বা অরিজিনালিটি ধরে রাখা যাচ্ছিল না, আপনি বলছেন। তার সেটা এখন চাহিদা আছে। আরেকটা বিষয় আছে এখানে, সরকারের একটা ভূমিকা আছে। সরকার বলতে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরে, হ্যাঁ, বা মানে এই মিউনিসিপাল কর্পোরেশন, এইসব ইয়ার থেকে যদি কিছুটা উদ্যোগী হতো, আগে উদ্যোগী হতো, কিন্তু এখন খুব একটা উদ্যোগের আমি দেখি না। হ্যাঁ, যদি হতো তাহলে হয়তো বা এটাকে আরেকটু বিস্তার লাভ করা যেত, আর সংগঠিত ভাবে যেত। এখন যেটা হচ্ছে এটা হচ্ছে মানুষের নিজের তাড়না করে, আনন্দে করে। বা এখন তো আর সেই সর্পভয়ের ব্যাপার না, এটা একটা সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে, আনন্দের ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, এর মাধ্যমে মানুষ এখন মানে এটাকে একটা উদযাপনের বিষয় হিসেবে করছে। ঠিক করছে। অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকে। আছে মনসামঙ্গল নিয়ে আমরা আলোচনা অবশ্যই আরো অনেক করতে পারতাম, কারণ মনসামঙ্গলের ভেতরে কি রয়েছে, সেই পাঠগুলোর ভেতরে কি রয়েছে, কিন্তু আজ অনুষ্ঠানের সময় খুব বেশি নেই হাতে। ধন্যবাদ দুজনকে। নিখিল বাবু আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যে কোনো পুজোতে, বিশেষ করে দুর্গাপূজায় আপনারা অনেকেই হয়তো আরতি প্রতিযোগিতা দেখেছেন। ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা যখন মায়ের আরতি যখন করা হয় তখন বলা হয় মায়ের দিকে কখনো পেছন দিতে নেই। মায়ের আরতি যখন করছে শুধু মায়ের চোখে চোখ রেখে, মায়ের পায়ে চোখ রেখে সেই আরতি চলবে। এবং এভাবে যারা আরতি করেন সেই আরতিকেই বলা হয় সঠিক আরতি। এবং যখন কোনো প্রতিযোগিতা হয় তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হয়। কিন্তু সময়ের কালের বিবর্তনে আজকাল ধরন পাল্টেছে। কে কতটা কেরামতি করতে পারে, ধুনুচি নিয়ে কে কতটুকু লাফাতে পারে, সেখানে মাকে প্রাধান্য না দিয়ে দর্শক আসনে যারা সাজিয়ে আছেন, দর্শকের যারা দাঁড়িয়ে আছেন বা যারা বিচারকের আসনে আছেন, তাদেরকে প্রভাবিত করার জন্য যা লম্ফজম্প করা যায় সেগুলো করেও কিন্তু অনেকে আরতি করেন। কিন্তু দিনের শেষে দেখবেন ভালো লাগে সেটাই যেটা মায়ের দিকে তাকিয়ে করা হয়েছে। তো এটা বললাম এর জন্যই যে আমাদের সংস্কৃতির আসল যে রূপটা, সেটা বোধহয় কোনো একটা জায়গায় আমাদের অন্যান্য প্রলোভনের কারণে, অন্য সংস্কৃতির প্রলোভনের কারণে আমাদের নিজের সংস্কৃতিটাকে কোনোভাবে আমরা ভুলতে বসেছি। আর তার জন্যে আমাদের পরের প্রজন্ম বা আমাদের এই প্রজন্মই হোক, প্রজন্মের পর প্রজন্ম ভুল পথে হাঁটছে। যখনই কোনো ভুল পথ হয়, কোনো ভুল হয়, তখন আমরা কিন্তু একযোগে প্রতিবাদে সোচ্চার হই, কিন্তু আমরা ভুলে যাই আমাদের শেকড় সংস্কৃতিকে আমরা দিন দিন ভুলে যাচ্ছি। আর তার জন্যই হয়তো দিনের পর দিন এইসব ভুল হচ্ছে। চলুন, শেকড় সংস্কৃতির একটি অঙ্গ, আমাদের বাংলা সংস্কৃতির অঙ্গ মনসামঙ্গল। আগামীকাল মনসা পূজা। আপনাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে সবাইকে পুজোর শুভেচ্ছা জানাই এবং দেশ, দুনিয়া এবং রাজ্যের সব খবরে চোখ রাখছি আমরা। তাই আপনারা সব খবর দেখার জন্য, আপডেট দেখার জন্য এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।